প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এবং আমরা সবাই ভালো আছি। করোনা ভাইরাসের এই সিচুয়েশনে তোমরা কেমন আছো? আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং আমাদের পরিবারের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানাব। একটি বিশেষ পরিস্থিতিতে আমরা এই অনলাইনে ক্লাস নিতে যাচ্ছি। আশা করি তোমরা এই অনলাইনের ক্লাস থেকে কিছুটা নিজেদেরকে সমৃদ্ধি করতে পারবে। আজ আমি অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এর একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হলো ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর আমি আলোচনা করব। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের একটি পটভূমি এবং এই ভাষণটির রাজনৈতিক এবং সামরিক যে তাৎপর্য সেটি আমি আলোচনা করব। আশা করি তোমরা এটা বেশ ভালো বুঝতে পারবে। আমি চেষ্টা করব ভালো করে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। যদিও ফর দ্য ফার্স্ট টাইম আমি এই অনলাইনে ক্লাস নিচ্ছি, কিছু সমস্যা হতে পারে, সেটা তোমরা আশা করি মেনে নিবে এবং পরবর্তী সময়ে আমার লেকচারটা শোনার পরে তোমরা তোমাদের কোনো কোয়ারি থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে মেসেজ করে জানাবা, আমি উত্তর দিব এবং আশা করি পরবর্তী ক্লাসটি আমি অনলাইনে নেব। তার আগে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি তোমাদেরকে অনলাইনে কখন এবং কটার সময় নেব, আমি লাইভ হয়ে তোমাদের ক্লাস নেব। তোমরা তখন প্রশ্ন করতে পারবে, আমি এটা নোটিশ দিয়ে জানিয়ে দেব। তো আমরা শুরু করি ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় ১০ লক্ষ জনতার উপস্থিতিতে মাত্র 18.5 মিনিটের একটি অলিখিত ভাষণে 24 বছর ধরে পাকিস্তানি শাসকদের সীমাহীন শোষণ ও নির্যাতনের একটি প্রখর চিত্র তুলে ধরে সমগ্র বাঙালি জাতির জন্য একটি সুদূর প্রসারী রাজনৈতিক ও সামরিক দর্শনের পরিপূর্ণ একটি রূপরেখা উপস্থাপন করেছিলেন। তাহলে 1971 সালের 7ই মার্চ তারিখে বর্তমান যে সোহরাওয়ার্দী উদ্যান, এটি পূর্বে রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। এখানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যে জাদুকরী নেতৃত্ব, এই জাদুকরী নেতৃত্বের একটি প্রখর একটি চিত্র আমরা এই ৭ই মার্চের ভাষণে পাই। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলা হয়েছিল। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু তার জাদুকরী নেতৃত্বের যে দিকটি স্পষ্ট হয়েছিল সেটি হলো যে বঙ্গবন্ধু আগামী রাজনীতিকে দেখতে পেতেন এবং বঙ্গবন্ধু এই ভাষণটি দিয়েছিলেন আমরা কিভাবে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করব, তার একটি দিক নির্দেশনা বঙ্গবন্ধু এই 7ই মার্চের ভাষণে দিয়েছিলেন। তো 7ই মার্চের ভাষণের একটি পটভূমি আমি সংক্ষেপে বলি। তোমরা সবাই জানো যে 1947 সালে ব্রিটিশ শাসন থেকে আমরা পাকিস্তানের অংশ হয়ে স্বাধীনতা লাভ করি। পাকিস্তান ছিল একটি অপূর্ণাঙ্গ অসম্পূর্ণ রাষ্ট্র, তার অংশ হয়ে আমরা 1947 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করি। এরপর পাকিস্তানের অংশ হিসেবে আমাদের যে ন্যায্য অধিকার, আমাদের যে জনগণের যে কথা, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, তার কোনো কিছুরই প্রতিফলন পাকিস্তানি শাসন ব্যবস্থার মধ্যে ফুটে ওঠেনি বা পাকিস্তানি শাসকবৃন্দ কখনোই
আমাদের এই ভূখণ্ডের মানুষের যে অধিকার সেটা তারা কোনোদিনও মেনে নেয়নি। এবং তার পরিপ্রেক্ষিতে 1948 সাল থেকে 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচনে মুসলিম লীগের চরম পরাজয় এবং যুক্তফ্রন্টের বিশাল বিজয়, এবং যুক্তফ্রন্টের সে নির্বাচনের প্রতীক ছিল আমাদের স্বাধীনতার যে প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগ, যে সংগঠনটি আমাদের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল, সেই দলটির যে প্রতীক নৌকা, এই নৌকাই কিন্তু ছিল 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীক। এবং যুক্তফ্রন্ট প্রচুর আসন লাভ করে এবং এই নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগের মৃত্যু ঘটে। এরপর 1956 সালের সংবিধান, 1962 সালের যে শিক্ষা আন্দোলন, সর্বশেষ বাঙালির বাঁচা মরার যে 6 দফা, 1970 সালের গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 70 সালের নির্বাচনে, 70-এর সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। জাতীয় পরিষদের তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য 169টি আসনের মধ্যে 167টি এবং প্রাদেশিক পরিষদের 300টি আসনের মধ্যে 288টি আসন পেয়ে আওয়ামী লীগ জয়লাভ করে। কিন্তু সংবিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী পাকিস্তানের সরকার গঠন করবে নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পাকিস্তানের সরকার গঠন করবে, এটি কোনোদিনও পশ্চিম পাকিস্তানি শাসকবৃন্দ মেনে নিতে পারেনি। তারা মেনে নিতে পারেনি বলেই তারা ক্ষমতা হস্তান্তরের নানা প্রকার টালবাহানা শুরু করে এবং জেনারেল ইয়াহিয়া খান 1971 সালের 1 মার্চ সংসদ অধিবেশন স্থগিত করে দেন। এরপর স্বৈরশাসকের এই হঠকারিতার জবাবে বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে শুরু হয় অসহযোগ আন্দোলন। আন্দোলনের চূড়ান্ত এক পর্যায়ে 7ই মার্চ। 7ই মার্চের এই যে রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু এ ভাষণ দেন। এই ভাষণের পূর্বে বঙ্গবন্ধুর বাসভবন, যেটি ধানমন্ডির 32 নম্বরে, সারাদিন নেতাকর্মীদের বৈঠক চলে। বৈঠকে ভাষণের একটি খসড়াও কিন্তু তৈরি করা হয়। বিদগ্ধ রাজনৈতিক নেতারা সেদিন তাকে অনেক পরামর্শ দিয়েছিল, কিন্তু ঘর থেকে বের হবার আগে বঙ্গবন্ধুর সহধর্মিণী মহিষী নারী বেগম ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুকে বলেছিল, কারো শেখানো কথা বলার দরকার নেই, তোমার মন থেকে যে কথা আসে তুমি তাই বলবে। বঙ্গবন্ধু তার স্ত্রীর এই কথাটি রেখেছিলেন এবং রেসকোর্স ময়দানে অপেক্ষমান অসংখ্য জনতার সামনে বঙ্গবন্ধু যে ভাষণটি দিয়েছিলেন সেটি ছিল তার নিজের একান্ত মনের কথা। এই ভাষণটি তোমরা বহুবার শুনেছ, আমরা কলেজে বহুবার এটি তোমাদেরকে শুনিয়েছি এবং এই ভাষণের শুরুতে তোমরা দেখবা যে বঙ্গবন্ধু খুব সাবলীল ভাষায় সমস্ত দায়িত্ব উপস্থিত জনতার উপর দিয়েছিল, যে আপনারা সবাই জানেন এবং বোঝেন, তাই না? এরপর বঙ্গবন্ধুর এই ভাষণের শুরুতে উপস্থিত জনতাকে কিন্তু আপনি বলে শুরু করেছিলেন। আপনি বলে বঙ্গবন্ধু ভাষণটি শুরু করেছিলেন। ভাষণটি দিতে দিতে যখন উপস্থিত জনতা বঙ্গবন্ধুর ভাষণের সাথে এক হয়ে যায়, অর্থাৎ বঙ্গবন্ধু যখন ভাষণ দিতে দিতে উপস্থিত জনগণের মনের মধ্যে নিজের অবস্থানটি নিশ্চিত করেছেন, তখনই কিন্তু বঙ্গবন্ধু ভাষণের শেষ দিকে উপস্থিত জনগণকে আর আপনি বলেননি, বলেছেন তুমি করে সম্বোধন করে বঙ্গবন্ধু কিন্তু নির্দেশনা দিয়েছে ভাষণের শেষ পর্যায়ে। তোমরা এটি ভালো করে খেয়াল করে শুনবা। তাহলে এই যে আপনি বলে শুরু করা এবং উপস্থিত জনগণ যখন বঙ্গবন্ধুর ভাষণের প্রতিটি শব্দের সাথে আন্দোলিত হচ্ছিল, তখনই কিন্তু বঙ্গবন্ধু ভাষণের এক পর্যায়ে তাদেরকে তুমি করে সম্বোধন করে তাদেরকে নির্দেশনা দিয়েছেন। অনেকগুলো নির্দেশনা দিয়েছেন, সেটি আমরা পরে আলোচনা করব। এবং এই ভাষণের শুরুতে বঙ্গবন্ধু কিন্তু 1947 থেকে 1970 সাল পর্যন্ত বাঙালির যে করুণ ইতিহাস, সেই ইতিহাস কিন্তু বর্ণনা করেছেন। বঙ্গবন্ধুর যে স্বাধীনতা সংগ্রাম,
এই স্বাধীনতা সংগ্রামের চুম্বক চুম্বক অংশ কিন্তু বঙ্গবন্ধু এই ভাষণে কি করেছেন, উল্লেখ করেছেন, তাই না? আচ্ছা, এরপরে দেখো বঙ্গবন্ধু এই ভাষণের এক পর্যায়ে কিন্তু বলেছেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই, আজ থেকে বাংলাদেশে কোর্ট কাচারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কিন্তু অনির্দিষ্টকালের জন্য সব কিছু বন্ধ করে দেওয়ার পর সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেজন্য তিনি স্পষ্ট ভাষায় বললেন, গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে সেজন্য রিক্সা, ঘোড়ার গাড়ি, রেল চলবে, লঞ্চ চলবে। 28 তারিখে কর্মচারীরা যে বেতন নিয়ে আসবেন। এ ধরনের অসহযোগের ফলে শাসক গোষ্ঠী যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করে তার জন্য কি ব্যবস্থা নিতে হবে তাও স্পষ্ট নির্দেশনা ছিল তার ভাষণে। বলেছেন, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। স্বৈরশাসক বাঙালির উপর নিপীড়ন চালাতে পারে। এই আশঙ্কা থেকে তিনি সেনানিবাসে থাকা সৈন্যদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বলেছেন, আমরা ভাতে মারব, আমরা পানিতে মারব, তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। 7 কোটি মানুষকে দাবায়া রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবায়া রাখতে পারবে না। তো গৃহযুদ্ধের এই চরম পরিস্থিতিতে অরাজকতা সৃষ্টি হতে পারে সে আশঙ্কাও ছিল বঙ্গবন্ধুর মনে। সেজন্য প্রত্যেকের উদ্দেশ্যে সতর্ক বাণীও বঙ্গবন্ধু উচ্চারণ করেছিলেন তার এই ভাষণে। বলেছিলেন, মনে রাখবেন শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। এ বাংলায় হিন্দু মুসলমান, বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষা করার দায়িত্ব আপনাদের উপর, আমাদের যেন বদনাম না হয়। আরও বলেছেন, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ। ঠিক এরপরই তিনি ঘোষণা করেন এই ভাষণের মর্মবাণী, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাহলে এই যে বঙ্গবন্ধুর যে ভাষণটি, এই ভাষণটি কিন্তু ছিল যে পরবর্তী পর্যায়ে আমরা কিভাবে চলব, আমাদের জনযুদ্ধ যেটা হবে স্বাধীনতা অর্জনের জন্য, সে জনযুদ্ধে আমাদের কি ভূমিকা হবে, আমাদের জনযুদ্ধে কি কৌশল হবে, এগুলি কিন্তু বঙ্গবন্ধু তার এই ভাষণে খুবই স্পষ্ট করে বলেছেন। আমাদের যেই স্বাধীনতা যুদ্ধ, এই স্বাধীনতা যুদ্ধটি ছিল একটি জনযুদ্ধ। এই জনযুদ্ধে বঙ্গবন্ধুর যে নির্দেশনা আমরা এই 7ই মার্চের ভাষণে পাই, সেই 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর এই মুক্তিযুদ্ধ পরিচালনা এবং তার প্রস্তুতির জন্য যে সামরিক দিক নির্দেশনা এই 7ই মার্চের ভাষণের মধ্যে ছিল, এটি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ হলো, আমরা 7ই মার্চের ভাষণকে যদি বিশ্লেষণ করি সামরিক দৃষ্টিকোণ থেকে, সেটি হলো আমরা কয়েকটি ভাগে ভাগ করে নেই। তোমরা দেখো যে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এটি একটি পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু তোমরা বন্ধ করে দিবে। তৃতীয় পয়েন্ট হলো আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। চতুর্থ হলো শত্রু পেছনে ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। পঞ্চম হলো বাংলায় হিন্দু মুসলমান, বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের সবার, আমাদের যেন বদনাম না হয়। ষষ্ঠ, প্রত্যেক গ্রামে, প্রত্যেক ঘরে আওয়ামী লীগের
প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। দীর্ঘ এবং বৃহৎ মেয়াদী যে গেরিলা যুদ্ধ, এই গেরিলা যুদ্ধের জন্য চীনের যে নেতা মাও সেতুং, তার একটি বিখ্যাত থিওরি হলো ম্যাক্সিম থিওরি। এই ম্যাক্সিম থিওরির অংশটি হলো, শত্রু যখন ক্লান্ত হয়ে পিছু হটবে এবং নিজেদের সংকুচিত করবে, তখন তাকে ধাওয়া করো এবং আঘাত করো। আর শত্রু যখন এগোবে তখন পথে অসংখ্য ছোট ছোট বাধা সৃষ্টি করো এবং নিজেরা চলে যাও নিরাপদ স্থানে। এই যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এবং যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার নির্দেশ ছিল এই যে মাও সেতুংয়ের উপরোক্ত যে ম্যাক্সিম থিওরি, এই ম্যাক্সিম থিওরির গেরিলা যুদ্ধের একটি কৌশল। এবং এই নির্দেশনার মাধ্যমে বঙ্গবন্ধু স্পষ্টতই বাঙালি জাতিকে একটি জনযুদ্ধে সামিল হতে বলেছিলেন। এরপর আধুনিক সময়ে যে কনভেনশনাল অথবা যে নন কনভেনশনাল যে যুদ্ধ হয়, সে যুদ্ধে একটি ড্যানিয়েল প্ল্যান, এই ড্যানিয়েল প্ল্যানটি একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পরিকল্পনার মূল কথা হলো, নিজেদের কোনো সম্পদ এবং সুযোগ সুবিধা শত্রুরা যেন ব্যবহার করতে না পারে। তাহলে বঙ্গবন্ধু তার ভাষণে যে কথা বলেছিলেন, রাস্তাঘাট যা যা আছে সব কিছু বন্ধ করে দেবা, ভাতে মারবো ও পানিতে মারবো, এই যে ড্যানিয়েল প্ল্যানের এটা কিন্তু তারই একটি অংশ। অর্থাৎ শত্রু বাহিনী যাতে আমাদের কোনো রাস্তাঘাট ব্যবহার করতে না পারে, আমাদের কোনো সম্পদ যাতে ব্যবহার করতে না পারে, এবং শত্রুদেরকে আমরা ভাতে মারবো এবং পানিতে মারবো। তো এতে করে দেখা যাচ্ছে যে এই আমরা 9 মাস যে যুদ্ধ করেছিলাম, আমাদের যুদ্ধের সবচেয়ে বড় অংশ ছিল কিন্তু গেরিলা যুদ্ধ। এবং গেরিলা যুদ্ধ করেই কিন্তু আমরা পাকিস্তানি যে হানাদার বাহিনী তাদেরকে পর্যদস্ত করেছিলাম এবং সবশেষে কিন্তু তারা আমাদের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছিল। আচ্ছা, এরপর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের সাথে তোমরা যেটা জানতে চেয়েছিলে সেটি হলো যে বিশ্বের অন্যান্য যে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন তাদের সাথে এই ঐতিহাসিক 7ই মার্চের এই ভাষণের একটি তুলনামূলক বিশ্লেষণ যেন আমি করি। দেখো, 1775 সালের 23 মার্চ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে প্যাট্রিক হেনরি ব্রিটিশ আধিপত্যের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়ে বলেছিলেন, আমাকে স্বাধীনতা দাও, নয় দাও মৃত্যু। এরপর গেটিসবার্গ অ্যাড্রেসের যে কথাটি বলা হয় সেটি হলো 1863 সালের 19 নভেম্বর যুক্তরাষ্ট্রের যে পেনসিলভেনিয়ার গেটিসবার্গে রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসানের পর প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন শুনিয়েছিলেন গণতন্ত্রের কথা। জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার এবং জনগণের জন্য সরকার, এটি। এরপর আমরা দক্ষিণ আফ্রিকার যে কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলার কথা আমরা জানি, যে নেলসন ম্যান্ডেলা শ্বেতাঙ্গদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন কৃষ্ণাঙ্গদের স্বাধীনতা অর্জনের জন্য। এবং সবগুলো দেখো, গেটিসবার্গ অ্যাড্রেসের কথা যদি আমরা বলি, আব্রাহাম লিঙ্কন কিন্তু গৃহযুদ্ধের অবসানের পর স্বাধীন দেশে কিন্তু এই ভাষণটি দিয়েছিলেন। আর বঙ্গবন্ধু যে ভাষণটি দিয়েছিলেন এটি হলো যে একটি স্বাধীন রাষ্ট্র, বর্তমানে একটি স্বাধীন রাষ্ট্র, তার একটি অংশ হলাম আমরা। এখন একটি স্বাধীন রাষ্ট্রের একটি অংশকে স্বাধীনতা সংগ্রামের জন্য ওই ভূখণ্ডের জনগোষ্ঠীকে উজ্জীবিত করা এবং ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত করা এবং ভবিষ্যৎ যুদ্ধের যে দিক নির্দেশনা এটি প্রদান করা, আর স্বাধীন দেশের স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টের ভাষণ, এই দুটোর প্রেক্ষাপট কিন্তু এক না। বঙ্গবন্ধু অত্যন্ত বিচক্ষণতার সাথে এই ভাষণটি দিয়েছিলেন। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে অথবা ওই দিন যদি বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতার ঘোষণা দিতেন তাহলে বঙ্গবন্ধু কী হতো, একটি স্বাধীন দেশের একটি অংশকে বিচ্ছিন্ন করার জন্য বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে কিন্তু বিশ্ব দরবারে
পাকিস্তানি শাসকবৃন্দ কিন্তু তাকে চিহ্নিত করার চেষ্টা করত, কিন্তু সে সুযোগ কিন্তু বঙ্গবন্ধু পাকিস্তানি সরকারকে দেয়নি। বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের মাধ্যমে স্বাধীনতার পরোক্ষ ঘোষণা দিয়েছেন এবং স্বাধীনতা অর্জনের জন্য আমরা কিভাবে যুদ্ধ করব, ভবিষ্যতে আমরা কিভাবে চলব, এমনকি বঙ্গবন্ধুর অবর্তমানেও আমাদের চলার কৌশলটা কী হবে সেটি কিন্তু বঙ্গবন্ধু এই ভাষণে উল্লেখ করেছিলেন। কাজে গেটিসবার্গ অ্যাড্রেস এটি ছিল একটি স্বাধীন দেশের ভাষণ, আর বঙ্গবন্ধুর ভাষণটি ছিল একটি স্বাধীন দেশের একটি অংশকে নতুন একটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তর করার জন্য তার জনগোষ্ঠীকে জনযুদ্ধে উজ্জীবিত করার একটি কৌশল। কাজেই আমার বিশ্লেষণে বঙ্গবন্ধুর ভাষণটি গেটিসবার্গ অ্যাড্রেসের ভাষণের চেয়েও অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এরপরে আসি, তোমার এই যে বঙ্গবন্ধুর যে ভাষণটি, এটি জাতিসংঘের যে শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো এই ভাষণটিকে বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ইউনেস্কোর আন্তর্জাতিক পরামর্শক কমিটি মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কর্মসূচির আওতায় এই স্বীকৃতিটি দিয়েছে। এখন 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বিশ্বের একটি অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। এই ভাষণ এখনও বিদেশি শিক্ষাবিদ এবং গবেষকদের আগ্রহের বিষয়। তারা মনে করেন যে বিশ্ব মানবতা ও মুক্তির দাবিতে অনবদ্য এই ভাষণটি। জাতির স্বাধীনতা আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধু কেবল নিজেকে উৎসর্গ করেননি, আন্দোলনের প্রতিটি স্তরে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন বিশ্বের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে, যা সত্যি বিরল। 1971 সালের 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটি ছিল বাঙালির স্বাধীনতার বীজমন্ত্র। কারণ এই ভাষণটি সেদিন গোটা জাতিকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা সামান্য কিছু মানুষ ছাড়া সারা দেশের মানুষ হয়ে উঠেছিল লড়াকু সৈনিক। তাদের হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র ছিল না, কিন্তু বুকে ছিল অসীম সাহস। স্বাধীনতার জন্য এ জাতি দীর্ঘদিন লড়াই করেছে, প্রতিনিয়ত প্রতীক্ষা করেছে স্বাধীনতার জন্য। কিন্তু 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু তার ভাষণে যখন বললেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ঠিক তখন থেকেই স্বাধীনতা শব্দটি হলো আমাদের, আর আমরা কিন্তু নিজেদেরকে স্বাধীন ভাবতে শুরু করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের রাজনৈতিক ও সামরিক তাৎপর্য। তোমরা এটি ভালো করে শোনো। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে তোমরা মেসেজ করে জানাবা, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। আর এই ক্লাসটি মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট যারা আছে, সেখানে বাংলাদেশ পলিটিক্স এর যে কোর্সটি আছে, তোমরাও এই লেকচার থেকে সেখানে কিছুটা উপকৃত হবে। এছাড়া মাস্টার্স পার্ট 1 প্রিলিমিনারি টু মাস্টার্সের যে নতুন সিলেবাস, সেখানেও তোমার বাংলাদেশ পলিটিক্সের এই অংশটি আছে এবং তোমরাও এখান থেকে আমার এই লেকচারটি শুনবে। অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট যারা রয়েছে, তারা বাংলাদেশের যে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট আছে, সেখানেও ওই কোর্সেরও অন্তর্ভুক্ত এই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ হলো আমার সর্বশেষ যে কথা, সেটি হলো আমাদের যে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 25শে মার্চের রাত্রে 12টা 15 মিনিটে দিয়েছিল। তার একটি পূর্ব প্রস্তুতি অথবা স্বাধীনতার ঘোষণার একটি পরোক্ষ ঘোষণা ছিল এই 7ই মার্চের ভাষণ। 7ই মার্চের ভাষণ ছিল আমাদের 9 মাস রক্তক্ষয়ী যে জনযুদ্ধ, তার একটি দিক নির্দেশনা যেটি বঙ্গবন্ধু দিয়েছিলেন, এবং বঙ্গবন্ধুর এই দিক নির্দেশনা মেনেই কিন্তু আমাদের দেশের সূর্য সন্তান যারা মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধারা কিন্তু এই দিক নির্দেশনা মেনে
যুদ্ধ করে রক্তের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে কিন্তু আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমির স্বাধীনতা অর্জন করেছিলাম এবং আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল 1971 সালের 16 ডিসেম্বর। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ নিজেরা সুরক্ষিত থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অযথা বাড়ির বাইরে যাবে না। তুমি যদি নিরাপদ থাকো তাহলে কিন্তু তোমার পরিবারের অন্যান্য সদস্যরাও নিরাপদ থাকে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।